আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তের বিপক্ষে যুক্তরাষ্ট্র জানালেন কমলা। হংকংয়ে নির্বাচনী ব্যবস্থায় সংস্কার আনছে চীন। সিনেটে ধরাশয়ী ইমরান খান, মরিয়ম বিলালদের উচ্ছ্বাস। তুরস্কের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 11 সেনা নিহত। ভারত থেকে আরও 4 কোটি ভ্যাকসিন আনতে চায় বাংলাদেশ। এবার মিয়ানমারের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। বোরকা নিষেধাজ্ঞায় সুইজারল্যান্ডে গণভোট রোববার। আসুন আমেরিকার কাছ থেকে ভেটো ক্ষমতা কেড়ে নেই বলল ইরান। এবং ট্রাম্পের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে ইউটিউব। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি ভূমিতে যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত শুরুর বিপক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নিজেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে ফোন করে তাকে বিষয়ে আশ্বস্ত করেছেন। বাইডেনের সহযোগী হিসেবে হোয়াইট হাউসে দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন হ্যারিস। আন্তর্জাতিক অপরাধ আদালত আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তের ঘোষণা দেওয়ার একদিন পরেই নেতানিয়াহুর কাছে ফোন করে যুক্তরাষ্ট্রের নতুন ভাইস প্রেসিডেন্ট। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, নেতানিয়াহু এবং হ্যারিস উভয়ে তাদের সরকারের পক্ষ থেকে ইসরায়েলি কর্মকর্তাদের উপর আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারিক প্রচেষ্টার বিরোধিতার কথা উল্লেখ করেছেন। বিবৃতিতে বলা হয়, দুই নেতা আঞ্চলিক নিরাপত্তা, বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি এবং বিপজ্জনক আচরণের বিষয়ে সহযোগিতা বৃদ্ধি অব্যাহত রাখতে সম্মত হয়েছে। হোয়াইট হাউস বলছে, ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি অটল রাখার বিষয়ে গুরুত্বারোপ করেছেন কমলা হ্যারিস। ইসরায়েলের ব্যাপক করোনা টিকাদান কর্মসূচির জন্য নেতানিয়াহুকে এদিন অভিনন্দন জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। পাশাপাশি করোনা ভাইরাস মহামারী, সবুজ জ্বালানি সহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হয়েছে দুই নেতা। হংকংয়ের দেশপ্রেমিকরা যাতে ক্ষমতায় থাকে এজন্য নির্বাচনী ব্যবস্থায় সংস্কার আনার পরিকল্পনা করছে চীন। চীনের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা বলছেন, সংস্কারের মাধ্যমে চীনের অধীন অঞ্চল হংকংয়ের ওপর কড়াকড়ি এবং নিয়ন্ত্রণের মাত্রা আরও বাড়ানো হচ্ছে। রাজধানী বেইজিংয়ে শুরু হওয়া চীনের সবচেয়ে বড় রাজনৈতিক ফোরাম ন্যাশনাল পিপলস কংগ্রেস বৃহস্পতিবার হংকংয়ের নির্বাচনী সংস্কার বিষয়ক খসড়া সিদ্ধান্ত নিয়ে শুক্রবার আলোচনা হওয়ার কথা রয়েছে। চীনে বছরের সবচেয়ে বড় আইন প্রণেতা সম্মেলনটি সপ্তাহব্যাপী চলে। এই এনপিসি সম্মেলনে জাতীয় আন্তর্জাতিক সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে থাকে চীন। এনপিসির একজন মুখপাত্র ঝ্যাং ইয়েসুই বৃহস্পতিবার বলেছেন, সংস্কারের মধ্যে হংকংয়ের শাসন পদ্ধতির উন্নয়নে সাংবিধানিক ক্ষমতা থাকছে। পাকিস্তান পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের নির্বাচনে ধরাশয়ী হয়েছেন ক্ষমতাসীন দল তেহরিক ইনসাফ। সিনেটের সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে আস্থা ভোটের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। বহু চেষ্টা ইমরান খানকে বেকায়দায় ফেলতে পেরে বিরোধী শিবিরে উল্লাস লক্ষ্য করা গেছে। সিনেটের নির্বাচনে ইসলামাবাদে হেরে গেছেন পিটিআইয়ের প্রার্থী। রাজধানীতে জয় পেয়েছেন পাকিস্তান পিপলস পার্টির প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। গিলানিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ইমরানের পদত্যাগের দাবি করেছে বিরোধী জোটের নেতারা। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাল ভুট্টো জারদারির এক সংবাদ সম্মেলনে বলেছেন, যদি ইমরান খানের কোনো সম্মান থাকে তবে তার নিজেরই উচিত পদ থেকে সরে দাঁড়ানো। ইমরান খানের আজই পদত্যাগ করা উচিত। তিনি বলেন, তার পদত্যাগের দাবি কেবল বিরোধী দলগুলোরই নয়, সরকারি দলের নেতৃত্বেও তাকে ক্ষমতায় দেখতে চায় না। বেনজির ভুট্টোর ছেলে টুইটে আরও লিখেছেন, গণতন্ত্রই সবচেয়ে বড় প্রতিশোধ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এক টুইটে লিখেছেন, সিনেটে গৌরবোজ্জ্বল জয় পাওয়ার জন্য গিলানিকে আন্তরিক শুভেচ্ছা। আর দলটির ভাইস চেয়ারম্যান নওয়াজ কন্যা মরিয়ম টুইট করে গিলানিকে অভিনন্দন জানান। সেই সঙ্গে বিরোধী জোট পিডিএমের সব নেতাকর্মীকে শুভেচ্ছা জানান। তিনি নিজ দলের নেতাকর্মীদের সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা জানান। তুরস্কের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা সহ 11 সেনা সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 সেনা সদস্য। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবার এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর 2:30টার দিকে বিটলিস প্রদেশের তাদভান জেলায় এটি বিধ্বস্ত হয়। পূর্বাঞ্চলীয় প্রদেশ বিংলং থেকে হেলিকপ্টারটি দুপুর 1:55 যাত্রা শুরু করেছিল। দুর্ঘটনার খবর পেয়ে 2টি সেনা বিমান এবং একটি হেলিকপ্টার সেনা সদস্যদের উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে।
15 আরোহীর মধ্যে 11 জন নিহত এবং 4 জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার কাছ থেকে আরও 4 কোটি ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কিনতে চাইছে বাংলাদেশ। বৃহস্পতিবার স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। 3 কোটি ডোজ ক্রয় চুক্তির আওতায় এরই মধ্যে ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। এছাড়া ভারত সরকারের উপহার হিসেবে সেরামের কাছ থেকে 20 লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ড নামে উৎপাদন করছে সেরাম। স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেছেন, আলোচনা চলছে, দেখা যাক কি হয়। এ বিষয়ে সেরামের মন্তব্য জানতে চাইলে সাড়া পাওয়া যায়নি। স্বাস্থ্য সচিব জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমর্থিত জোট কোভ্যাক্স উদ্যোগের কাছ থেকে 6 কোটি 80 লাখ ডোজ ভ্যাকসিন পাওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। জুন মাসের প্রথম চালানে 1 কোটি ডোজ পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে। বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের একমাত্র পরিবেশক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আব্দুল মান্নান জানিয়েছেন, ভবিষ্যতে ভ্যাকসিন কেনার বিষয়টি কাদের হাতে থাকবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা বলেছেন, অতিরিক্ত ডোজের কোনো অর্ডার আমাদের দেওয়া হয়নি। এখন পর্যন্ত আমাদের কাছে 3 কোটি ডোজ কেনার অর্ডার রয়েছে। অতিরিক্ত ভ্যাকসিন কেনার বিষয়টি সরকারের উপর নির্ভর করছে। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের জেরে এর আগে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সহ বেশ কয়েকজন সেনা কর্মকর্তা ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির একাধিক মন্ত্রণালয়ের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। গতকাল বৃহস্পতিবার মিয়ানমারের প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতর। শুধু তাই নয়, মিয়ানমার ইকোনমিক কর্পোরেশন এবং মিয়ানমার ইকোনমিক হোল্ডিংস পাবলিক কোম্পানি নামে দুটি সরকারি সংস্থাকেও বাণিজ্যের ক্ষেত্রে কালো তালিকাভুক্ত করেছে বাইডেন প্রশাসন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে মিয়ানমারের সেনা অভ্যুত্থানে জড়িতদের ওপর বড় অর্থনৈতিক অবরোধ আসবে। সেই সঙ্গে গণতান্ত্রিক সরকারের হাতে দ্রুত ক্ষমতা হস্তান্তরের জন্য সামরিক জান্তাকে কড়া নির্দেশ দিয়েছেন তিনি। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে টাডমাডো বার্মিজ সেনার একাধিক কর্তা, তাদের পরিবারের সদস্যরা। এর ফলে যুক্তরাষ্ট্রে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে। একই সঙ্গে মিয়ানমারের স্বাস্থ্য এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সরঞ্জাম ছাড়া অন্য পণ্যের রফতানি বন্ধ করতে পারে ওয়াশিংটন। গত 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। বর্তমানে সামরিক সরকারের কাছে আটক রয়েছেন গত নভেম্বরে বিজয়ী দল এনএলডির শীর্ষ নেতা অং সান সুচি সহ নির্বাচিত সরকারের প্রেসিডেন্ট এবং অধিকাংশ মন্ত্রী এবং রাজনৈতিক নেতা। ফেব্রুয়ারির মাঝামাঝিতে মিয়ানমারের জান্তা সরকারের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারির পর গণতন্ত্র রক্ষায় একই পথে হাঁটছে যুক্তরাজ্য এবং কানাডা। সেনা অভ্যুত্থানে জড়িত মিয়ানমারের সামরিক বাহিনীর নেতাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে তারা। সামরিক অভ্যুত্থানের পরপরই মিয়ানমারের সরকারি কর্মকর্তা, কর্মচারী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের পেশাজীবীরা কাজে ইস্তফা দিয়ে রাজপথে বিক্ষোভ শুরু করে। শান্তিপূর্ণ এই বিক্ষোভ অত্যন্ত সহিংসভাবে দমনের চেষ্টা চালাচ্ছে সামরিক সরকার। গত বুধবার পুলিশ এবং সামরিক বাহিনীর সদস্যরা মিয়ানমারের কয়েকটি শহরে বিক্ষোভকারীদের উপর তাজা গুলি ছোড়ে। এতে অন্তত 38 জন মারা যায়। অভ্যুত্থানের পর গতকালই ছিল দেশটিতে সবচেয়ে রক্তক্ষয়ী দিন। এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে 50 জনের বেশি বিক্ষোভকারী। বোরকা মুসলিম নারীদের পুরো মুখ ঢেকে রাখা পর্দার নিষেধাজ্ঞার প্রশ্নে সুইজারল্যান্ডে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশটিতে মুখ ঢাকা পর্দার প্রচলন বিরল হলেও রোববার সুইস নাগরিকরা মুখ ঢাকার নিষেধাজ্ঞার প্রশ্নে তাদের মতামত জানাবেন। ইতিমধ্যে পরিচালিত জরিপ থেকে জানা যায়, মুখ ঢাকা পর্দার নিষেধাজ্ঞার পক্ষে জনমত অল্প ব্যবধানে এগিয়ে আছে। পুরো মুখ ঢাকা আচ্ছাদনীর নিষেধাজ্ঞায় হা শিরোনামে গণভোটের এই প্রস্তাবে বোরকা বা নেকাবের কোনো উল্লেখ না করা হলেও নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু স্পষ্ট। উগ্রবাদ বন্ধ করো লেখা প্রস্তাবের পক্ষে প্রচারণাকারী পোস্টারগুলোতে কালো নেকাব পরা নারীর ছবি রয়েছে। এর বিপরীতে অযৌক্তিক, অর্থহীন এবং ইসলামফোবিক বোরকা বিরোধী আইনে না বলুন লেখা পোস্টার সাঁটানো হয়েছে সুইজারল্যান্ডের বিভিন্ন শহরে। গণভোটের প্রস্তাব পাশ হয়ে নিষেধাজ্ঞা কার্যকর হলে সুইজারল্যান্ডে প্রকাশ্যে কেউ মুখ ঢাকতে পারবে না। তবে প্রার্থনার স্থানে এই নিয়মের ব্যতিক্রম হতে পারে। সুইজারল্যান্ডের জাতীয়তাবাদী সুইস পিপলস পার্টির মুখপাত্র জেলো আদো বার্তা সংস্থা এফপিকে বলছেন, এটি সভ্যতার প্রশ্ন। মুক্ত পুরুষ এবং নারীরা তাদের মুখ কেন আচ্ছাদন ছাড়াই নিজেদের উপস্থাপন করেন। মার্কিন ভারপ্রাপ্ত উপপররাষ্ট্রমন্ত্রী উইন্ডি শেরম্যান ইরানের পরমাণু সমঝোতা নিয়ে
আবার আলোচনায় বসার যে আগ্রহ প্রকাশ করেছে তার জবাব দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, পরমাণু সমঝোতা আরেকবার আলোচনার কোনো বিষয়বস্তু নয়। শেরম্যান বৃহস্পতিবার এক বক্তব্যে দাবি করেছেন 2021 সালে মধ্যপ্রাচ্য পরিস্থিতি বদলে গেছে, কাজেই পরমাণু সমঝোতাকেও নতুন পরিস্থিতি ঢেলে সাজাতে হবে। তার বক্তব্যের জবাবে জারিফ বলেছেন, যদি 2021 সালের সঙ্গে 2015 সালের পরমাণু সমঝোতা স্বাক্ষরের বছরের মিল না থাকে, তাহলে বর্তমান সময়ের সঙ্গে 1945 সালেরও মিল নেই। 2015 সালে মার্কিন আলোচক দলের সদস্য হিসেবে পরমাণু সমঝোতা স্বাক্ষরের ভূমিকা রেখেছিলেন শেরম্যান। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী 1945 সালের সঙ্গে 2021 সালের তুলনা করে লিখেছেন, সুতরাং আসুন আমরা জাতিসংঘ ঘোষণাকে পরিবর্তন করি। আমেরিকা এ পর্যন্ত ভেটো ক্ষমতার সর্বাধিক অপপ্রয়োগ করেছে বলে তার কাছ থেকে এই ক্ষমতা কেড়ে নিই। মোহাম্মদ জাওয়াদ জারিফ স্পষ্ট করে বলেছেন, পরমাণু সমঝোতা একবার সই হয়েছে, এটিকে আবার কার্যকর করতে হলে আমেরিকাকে নিঃশর্তভাবে এতে ফিরে আসতে হবে, আর সেজন্য ওয়াশিংটনকে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। নিজেদের প্ল্যাটফর্মে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে বলে জানিয়েছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব। সহিংসতার সত্যিকারের হুমকি হ্রাস পেলে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে বৃহস্পতিবার জানানো সংস্থার প্রধান নির্বাহী সুসান ওসসিক্কি। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, সরকারের সতর্ক বার্তা এবং ট্রাম্পের কোনো হিংসাত্মক বক্তৃতা না থাকলে এই নিষেধাজ্ঞা তুলে নেবে প্রতিষ্ঠানটি। এর আগে জানুয়ারির 6 তারিখে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ক্যাপিটাল ভবনে হামলায় সমর্থকদের উস্কানি দেওয়ার অভিযোগে নিজেদের প্ল্যাটফর্ম থেকে ট্রাম্পের অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল ইউটিউব কর্তৃপক্ষ। সহিংসতা উস্কানি দেওয়ার মাধ্যমে ট্রাম্প ইউটিউব ব্যবহারের নীতিমালা ভঙ্গ করেছেন বলে সে সময় জানিয়েছিল সংস্থাটি। তবে এখন দেশটির রাজনৈতিক পরিস্থিতি শান্ত হওয়ায় এবং সহিংসতার আশঙ্কা কমে আসায় ট্রাম্পের অ্যাকাউন্টটি আবারও খুলে দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। বৃহস্পতিবার আটলান্টিক কাউন্সিলের সঙ্গে এক সাক্ষাৎকারে ইউটিউবের প্রধান বলেন, এটা পরিষ্কার যে বর্তমান পরিস্থিতিতেও সহিংসতার আশঙ্কা রয়েছে, তবে জানুয়ারিতে ট্রাম্পের কর্মকাণ্ড তাকে এই প্ল্যাটফর্মে পুরোপুরি নিষিদ্ধ করার মতো ছিল না। এর আগে গত জানুয়ারিতে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের অ্যাকাউন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। অন্যদিকে টুইটারে ট্রাম্প নিষিদ্ধ হন স্থায়ীভাবে, তবে ইউটিউবের নিষেধাজ্ঞা স্থায়ী ছিল না।